উড়ন্ত মেঘের দুরন্ত ডানায়। লিখেছেন নূরজাহান আক্তার আলু। পর্ব 4। পরের দিন ভোরবেলা। ঘড়িতে তখন ভোর 5টা। ঘুমে ঢুলো ঢুলো শীতল শুদ্ধর হাত ধরে বেশ হেলে দুলে হাঁটছে। গতকাল রাতে অনেক দেরি করে ঘুমানোর ফলে আজকে ভোর ভোর উঠতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। এমনিতেই ঘুম কাতুরে, তার উপর আবার গতকাল রাতে ঠিক মতো ঘুমাতেও পারেনি। যদিও এতে তার কোনো দোষ নেই, সব দোষ বিশুদ্ধ পুরুষের। কারণ এই বিশুদ্ধ পুরুষই গতকাল রাতে তাকে নিয়ে গিয়েছিল যোচনা বিলাস করতে। না গেলে অবশ্য বুঝতো না যে চাঁদও মন প্রাণ ঠেলে আলো ছড়াতে পারে। চাঁদেরও নিজস্ব আলো আছে। গত রাতে তারা যখন হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়েছিল, সেই মুহূর্তে মনে হচ্ছিল তারা ভিন্ন কোনো জগতে চলে এসেছে। স্বপ্নালু আবেশের ঘোরে লুটোপুটি খাচ্ছে। শুধু কি তাই? মোটেও না। বিশুদ্ধ পুরুষটা আরো একটি অপার্থিব সৌন্দর্য লুফে নিতে সাহায্য করেছে তাকে। বেঁচে থাকতে হয়তো কখনো ভুলবে না সেই জাদুকরী মুহূর্তের কথা। কাল যখন তারা যোচনা বিলাস করে ফিরছিল, হঠাৎ চোখ পড়ছিল একটা জঙ্গলের দিকে। ঝোপঝাড়ে ভরা বেশ ঘন জঙ্গল। জ্যোৎস্নার ফকফকে আলোয় রাস্তা পরিষ্কার থাকলেও পাশের জঙ্গলটি ছিল ঘুটঘুটে অন্ধকার। এত রাতে ভয়ে এমনিতেই শীতলের বুক ধুকপুক করছিল। সে শক্ত করে পাশ থেকে শুদ্ধর কোমর জড়িয়ে ধরে আরেক হাতে শুদ্ধর পেটের কাছে টি শার্ট খামছে ধীর পায়ে হাঁটছিল। এমনভাবে আঁকড়ে ধরায় শুদ্ধ না পারছিল হাসতে, আবার না পারছিল ধাক্কা দিয়ে সরাতে। দুবার সরতে বলে শীতল ভয়ের তো স্বরে বলেছে, আমি সরবো না শুদ্ধ ভাই, একটু ধরে থাকি। একটু ধরলে কি আর এমন হবে বলুন? তোর কথা শুনে শুদ্ধ থমথমে সুরে জবাব দিল, এভাবে ধরে থাকলে হাঁটবো কিভাবে? আর বারণ করেছি না এত কাছে না আসতে। এলে কি হবে? তুই মা হবি আর আমি হব বাবা। বলেন কি? তাহলে আরেকটু শক্ত করে ধরি। রাতারাতি বাবা মা হয়ে গেলে বাড়িতে আমাদের বিয়ের জন্য বানাতে আর কষ্ট করতে হবে না। আমাদের ছেলে মেয়েরাই যা করার করে ফেলবে। শুদ্ধ কাশলো। গাধীটাকে বললো কি সে বুঝলো কি? সে কথা বাড়ালো না। ওভাবেই হাঁটতে হাঁটতে থেমে জঙ্গলের ভেতর তাকিয়ে শীতলকে ইশারা করলো তাকাতে। হঠাৎ জঙ্গলের দিকে ইশারা করে শীতল তাকালো তো নাই, বরং চট করে শুদ্ধর পায়ের উপর উঠে বুকে মুখ লুকিয়ে অনবরত বলতে থাকলো, ভাই ও ভাই রে, আমি বাড়ি যাব। আম্মু আম্মু গো, মা বাঁচাও রে। শীতলের কাজে শুদ্ধ হতবাক। সে একবার শীতলের দিকে তাকিয়ে মুখে বিরক্তিকর শব্দ করে সরাতে গেলে শীতল শক্ত করে আঁকড়ে ধরল। ওর অবস্থা দেখে মাথায় আস্তে করে একটা বাড়ি মেরে বলল, ভাই মা তো বললি, এবার বাবা ডেকে 16 আনা পূর্ণ করবে। আদব ভূত টুত দেখাবো না আমি। ভূত টুত দেখবো না আমি শুদ্ধ ভাই, মাফ করে দিন, আমি বাড়ি যাব। ভূত না বোকা, টাকা একবার ভালো জিনিস, সত্যি বলছি। রাতের বেলা জঙ্গলে থাকবে কিনা ভালো জিনিস বুঝেছি আমি। টাকা নয়তো এবার সত্যি সত্যি ভূতের সাথে পরিচয় করিয়ে আনবো। একথা শুনে শীতল বুক থেকে মুখ তুলে তাকে চোখের পলক ফেলতে ভুলে গেল। কারণ জঙ্গলের মধ্যে হাজার হাজার জোনাকি পোকা ঝাঁকে ঝাঁকে সবুজ আলো জ্বালাচ্ছে। অন্ধকারে সেই আলো দেখে মনে হচ্ছে প্রকৃতির ছোট ছোট প্রদীপ জ্বালিয়ে সৌন্দর্যের পশটা খুলে বসেছে। যে সৌন্দর্য নিজের চোখে না দেখলে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। রাতের কথা মনে হতেই সে ঘুম ঘুম চোখে মৃদু হাসলো। তারপর হাঁটা থামিয়ে শুদ্ধর বাহুতে মাথা ঠেকিয়ে বলল, একটু ঘুমাতে দেন না শুদ্ধ ভাই, প্লিজ। আর একটু। হাঁটতে ভালো লাগছে না। শুধু তার মাথাটা ধরে সামনে ঘুরিয়ে দিতে সে দেখলো সূর্য লাল আভা ছড়িয়ে নিজের রূপ মাধুরী ছড়িয়ে দিতে ব্যস্ত। বাতাসে বুনো ফুলের ঘ্রাণ, সঙ্গে নাম না জানা পাখিদের কিচিরমিচির স্বর। আশেপাশে ছোট বড় অসংখ্য পাহাড় আর মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ। আকাশে ভাসছে টুকরো টুকরো সাদা মেঘ। শীতল প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে ভাষা হারিয়ে ফেলল। এক ধাপ এগিয়ে গিয়ে দু হাত মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। বিড়বিড় করে বলতে লাগলো, পৃথিবী এত সুন্দর কেন? এখানে এত শান্তি কেন? প্রকৃতি এত মনোরম কেন? কেন শুদ্ধ ভাই? ততক্ষণে তার ঘুম পালিয়েছে। কিছুক্ষণ পর ঘাড় ঘুরিয়ে তাকালো শুদ্ধর দিকে। তার থেকে 2 হাত দূরে শুদ্ধ প্যান্টের পকেটে 2 হাত গুজে তার দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা কিংবা শরীরের ভঙ্গিতে বোঝার উপায় নেই সে কোন মোড়ে আছে। প্রকৃতির রূপ দেখেও তার মুখে হাসি নেই, কথা নেই, চঞ্চলতা নেই, প্রশংসার বাণী নেই। সে সবসময়ের মতো প্রতিক্রিয়াহীন। ঠিক এই কারণেই শীতলের মনে হয় এই পুরুষটাকে চিনতে পারে না। একে চিনতে তাকে আরো কাঠখড় পোড়াতে হবে। সে পুনরায় সামনে তাকালো, মুগ্ধ হয়ে দেখতে থাকলো চারিপাশ, আর তাকে মুগ্ধ নয়নে দেখতে থাকলো শুদ্ধ।
প্রথমে বাড়ি থেকে আনতে চাচ্ছিল না, অথচ এখন নিজের হাতে ধরে সৌন্দর্য দেখাচ্ছে। আসলে দেখানোর মূল একটা কারণ হচ্ছে শীতল যখন কোনো সৌন্দর্য দেখে মনে হলো শুধু শীতল নয়, পাহাড়গুলো তার সাথে সাথে বলছে। শুধু নিশ্চুপ হয়ে শুধু দেখছে ব্যাঙেজির কাণ্ড। আচ্ছা, প্রতিটা ছেলের জীবনে কি এমন চঞ্চল একজন থাকা জরুরি, যারা কারণে অকারণে খুব জ্বালাবে পোড়াবে, দিন শেষে ভীষণ ভালোবাসবে? নাকি জীবনে ম্যাচের কাউকে প্রয়োজন, যে অকারণে হাসবে না, কথা বলবে না, দুষ্টুমি করবে না, বিরক্ত করবে না এমন? সে তো ভাগ্যগুণে একটা ব্যাঙেচি পেয়েছে, যে তার জীবনে ঠিক ব্যাঙেচির মতোই লাফিয়ে লাফিয়ে দখলদারি করে। আফসোস যে হয় তা কিন্তু মোটেও নয়, বরং যখন বাড়ির সকলের মাঝে বসে ফিসফিস করে বলে, এই লোক, খবরদার সেজেগুজে বাইরে যাবেন না, ভুলে যাবেন না আপনি আমার। টিভিতে কোনো গান হলে খুব পছন্দের লাইনগুলো শুনিয়ে শুনিয়ে গাওয়া, এসব তো ম্যাচেও কেউ করবে না। জীবন তো একটাই, ছোট্ট জীবনে থাকুক তেমন একটা বোকাচোরই, যাকে বকলে মারলে একটা সময় গাল ফুলে মুখ ফেরাবে ঠিকই, তবে পরক্ষণেই শুনে শুনে কান্না রোধ করে কণ্ঠ বলবে, কেউ যেন কথা না বলে আমার সাথে। বললে কি আমি বলবো নাকি? বলবো না তো। প্রেম করে আবার ধরে ধরে চালাকাত দিয়ে মারে, আমি কি এত সস্তা? যাই হোক, কেউ বাইরে যাচ্ছে, ফেরার সময় যেন কিছু কিছু আনা হয়। কেউ তো কখনো কিছু কিনে টিনে দেয় না, বলেও না, শীতল রে তুই তো চুড়ি খুব পছন্দ করিস, এটা তোর জন্য। তা বলবে কেন? বলতে মন থাকা লাগে নাকি? মনে ভালোবাসার রং থাকা লাগে। পাথরে কি আর মন আছে? থাকে না তো। 5 ফুট 10 ইঞ্চির রক্ত মাংসে গড়া জলজান্ত পাথরকে ভালোবেসে আমার হয়েছে যত জ্বালা। এই যে নাক টানতে টানতে শুনিয়ে শুনিয়ে যখন কথাগুলো বলে, তখন কি রাগ করে থাকা যায়, নাকি রাগের অভিমান করা যায়? আজকাল তো আপনা আপনি ঠোঁটের কোণে হাসি চলে আসে। মন বলে বুকের সাথে শক্ত করে চেপে ধরে শ্বাস রোধ হয়ে আসার ঠিক আগ মুহূর্তে ছেড়ে দিয়ে বলতে, মারবো, বকবো, যা ইচ্ছে করব, চুপ কর, সহ্য কর। না বলার অপশন নেই, বরং না বললেই ডোজ বাড়িয়ে দেব। কিন্তু স্বভাবগত দিক সেসব বলা হয় না। না বললেও ঝগড়া থেমে থাকে না, খুনসুটি কমে না। যেমন চলছে চলুক না, দুজন ম্যাচিওর হলে জীবন পাশে রাখতে পারে। এদিকে চিৎকার করে মনের কথা বলে শীতল যেন ভীষণ মজা পেল। সে মুখ ভর্তি হাসি নিয়ে হঠাৎ দৌড়ে গেল একদিকে। এরপর এক বছর লাল রঙের ফুল ছিঁড়ে ফিরে এলো। তারপর চট করে শুধুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, এই যে বিশুদ্ধ পুরুষ, আমার বাবার জামাতা হবেন? ভেবে দেখবো। তার আগে আপনি যে ফুল ছিঁড়েছেন তাড়াতাড়ি ফেলুন, নয়তো হাত চুলকাতে চুলকাতে শহীদ হয়ে যাবেন। কেন? ফুলে কি সমস্যা? কি সুন্দর দেখতে। তা নাম কি ফুলের? মেজর শাহাদাত চৌধুরী। খবরদার বলছি, বাবাকে টেনে কথা বলবেন না। এসব আমার একদম ভালো লাগে না কিন্তু। ফেলতে বলেছি ফেল। শুধু বলতে দেরি, শীতলের ফেলতে দেরি হয়নি। জীবনে প্রথমবার কাউকে আয়োজন করে প্রপোজ করলো, তাও কিনা ভুল ভাল ফুল দিয়ে। ভীষণ মন খারাপ হলো, মুখ ভার করে মাটিতে বসে রইল। হঠাৎ চোখের সামনে একগুচ্ছ হলুদ ফুল দেখে মুখ তুলে তাকালো। শুধু একগুচ্ছ হলুদ রঙা ফুল তার দিকে বাড়িয়ে দিয়েছে। সে ধরছে না দেখে শুদ্ধ বলল, এই অধমের দেওয়া পুষ্পগুচ্ছ মার্জনা করে হলেও গ্রহণ করুন চৌধুরী কন্যা। ব্যাঙেচির মতো লাফাতে লাফাতে আমার জীবনে আসার জন্য আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। কারণে অকারণে বিরক্ত করে ভাজে ভাজে করার জন্য আপনাকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। বিয়ে না করেও বইয়ের ট্যাগ আমার গলায় ঝুলিয়ে সিঙ্গেল লাইফের 12টা বাজানোর জন্য আপনার প্রতি আমি ভীষণভাবে স্নেহশীল ও যত্নশীল। শুধু স্নেহের ঠেলায় চোখে সর্ষে দেখাই বাকি আবার, যদিও এটা আমারই অপারগতা। তবে আমার বিশ্বাস আপনি পাশে থাকলে সে মহেন্দ্র খন আমার জীবনে খুব শীঘ্রই আসবে। ম্যাম, অনুগ্রহপূর্বক এবার অন্তত পুষ্পগুচ্ছ গ্রহণ করুন এবং আমাকে জ্বালানোর আরও একটি টোকেন আয়ত্ত করুন। এতে আমিও আমার আধপোড়া জীবনের যুদ্ধে এগিয়ে যাব এবং আপনিও পোড়া জীবনের মালিককে সঙ্গী হিসেবে সঙ্গে পাবেন। শুদ্ধের কথা শুনে শীতল হতভম্ব হয়ে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে আচমকা খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে তার হাঁচি এলো, হাঁচিতে পুনরায় হাসিতে মেতে উঠল। শুদ্ধ তার সঙ্গে সচরাচর এমন করে না, আজ কেন করলো কে জানে। সে এবার হাত বাড়িয়ে ফুলগুলো নিয়ে হাতের ইশারায় শুদ্ধকে পাশে বসতে বলল। শুদ্ধ বসতে চাইলে শীতল নিজে উঠে শুদ্ধকে জোর করে পাহাড়ের ধার ঘেঁষে বসালো। শুধু বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা রেখে তাকিয়ে রইল দূর পাহাড়ের দিকে। ততক্ষণে সূর্য উঠেছে, রোদ চড়েছে। তারা যেখানে বসেছে পাশ ঘেঁষে একটা গাছ রয়েছে। গাছ থাকায় রোদ গায়ে লাগছে না এবং ছায়ায় বেশ শান্তি লাগছে। হঠাৎ কোথা থেকে দুটো নীল প্রজাপতি এলো। একে একে উঠতে উঠতে একসময় গাছের শুকনো ডালে বসলো। কয়েক সেকেন্ড না বসে আবার উঠতে উঠতে পথ ধরলো আরেক দিকে। কোথা থেকে বন বানরের চেঁচামেচি ভেসে আসছে। পাহাড়ে নারী পুরুষের দল বেঁধে জুম চাষ করতে যাচ্ছে। কেউ বা ঝুড়ি কাঁধে নিয়ে যাচ্ছে 3 রাস্তার মোড়ে। সেখানে ছোটখাটো একটা হাট বসে, আজকে হাটবার।
খুব সাধারণ জীবনযাপন এদের, প্রকৃতির কোলে যেন বসবাস। ওদেরকে দেখতে দেখতে শীতলের হঠাৎ একটা কথা মনে হতে সোজা হয়ে বসলো। তারপর ধীরালয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা শুদ্ধ ভাই, এই রিসোর্টের নাম ধ্রুবতারা কেন? কে এই ধ্রুবতারা? হঠাৎ এই কথা বলুন না। কি আশ্চর্য, আমি কি করে বলবো কি ধ্রুবতারা? আমি জানি, আপনি সব জানেন, বলুন না প্লিজ। শীতলের কৌতূহল দেখে শুদ্ধও বুঝলো কিছু একটা শুনেছে, তাই জানতে চাচ্ছে। এখন যদি না বলে, যেভাবেই হোক কারো না কারো কাছ থেকে জেনেই ক্ষান্ত হবে। তাই সে কিছুক্ষণ থম মেরে গম্ভীর সুরে জবাব দিল, ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। কোন ভাইয়া? সায়ন ভাইয়া? হুম। একথা শুনে চমকে উঠল শীতল। সায়ন ভাইয়া কোনো বেস্ট ফ্রেন্ডের কথা জানতো না সে, কখনো শুনিনি, দেখেওনি। কথা হচ্ছে রিসোর্ট তো আছে, কিন্তু মানুষ কই? মনে মনে এই কথা ভেবে ঘটনা জানতে আর উতলা হয়ে উঠল শীতল। কিন্তু এই ব্যাপারে মুখ খুলল না শুদ্ধ, বরং হাত টেনে শীতলকে দাঁড় করিয়ে হাঁটতে লাগলো দ্রুত পায়। শীতল তার সঙ্গে পা মেলাতে না পারে, রীতিমতো দৌড়াচ্ছে সে। এক পর্যায়ে শীতল হাঁপাতে হাঁপাতে থেমে যেতে শুদ্ধ আচমকা শক্ত করে জড়িয়ে ধরলো বুকের সাথে। এত শক্ত করে ধরেছে যেন কেউ শীতলকে ছিনিয়ে নিয়ে যাবে। শুদ্ধ হঠাৎ এমন করছে কেন? এসবের কিছুই বুঝলো না শীতল। জিজ্ঞাসা করার সাহসও পেল না। শুদ্ধর এক দণ্ড পাহারা থাকতে চাইল না, যত দ্রুত সম্ভব নেমে এলো, যেন পালিয়ে বাঁচতে যাচ্ছে। কিন্তু কেন, এর উত্তর মিলল না। কিন্তু তার এই কাণ্ডে থম মেরে থাকা নীরব প্রকৃতি যেন এবার মিটে মিটে হাসলো। প্রতিধ্বনির স্বরে উচ্চারণ না করেও বাতাসের কানে যেন গুনগুনিয়ে বলে গেল, মুগ্ধতার খোলস পড়া পাহাড় শুধু হৃদয় ছোঁয় না, হৃদয়ে থাকা মানুষটাকেও কেড়ে নেয়। নিয়তিতে থাকলে পালিয়ে গিয়ে বাঁচা যায়? রিসোর্টে ফিরে শুধু থমথমে সুরে শীতলকে ফ্রেশ হতে বলে গেল নিজের রুমে। যাওয়ার আগে পুনরায় মনে করিয়ে দিল একা কোথাও বের না হতে। এই শব্দে একই আদেশ পানি, যাবি না যাবি না যাবি না। কেন রে, গেলে কি হবে? সে কি ছোট্ট বাচ্চা যে বের হলে পথ হারিয়ে ফেলবে? নাকি ছেলে ধরা থেকে তুলে নিয়ে যাবে? বেড়াতে এসে শান্তি নেই। সে রবি ঠকে তার দিয়ে নখ কামড়াতে কামড়াতে এসব ভাবছিল। তার চোখ মুখে এখনো কৌতূহলের ছাপ। আসলে কিছু জানতে ইচ্ছে করলে না জানা অব্দি শান্তি লাগে না তার। এত জোর দেখেও শুদ্ধ ভাই এই ব্যাপারে কিছু বলেনি, তার মানে অন্য কোনো ঘটনা আছে। কিন্তু কি সেই ঘটনা? তাকে বললেই বা কি সমস্যা? আর একটা কথা না বললেই নয়। সে ছোট থেকেই দেখে আসছে সায়ন ভাইয়ের হাসি খুশি থাকা প্রাণবন্ত ছেলে। একজন ভাই হিসেবে যেমন বেস্ট ভাই, তেমনি একজন প্রেমিক হিসেবেও বেস্ট। কিন্তু তাকে বন্ধুদের নিয়ে কখনো কিছু বলতে শুনিনি। তার কোনো বন্ধু বাড়িতে আসে না। আজম ও দলের লোকজন ছাড়া তাকে ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা যায় না, এবং বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কিছু বলে না। কিন্তু কেন? যদি বলতো তাহলে হয়তো কিছু জানা যেত। আচ্ছা, স্বর্ণ আপুকে জিজ্ঞাসা করলে কেমন হয়? সায়ন ভাইকে জিজ্ঞাসা করলে পুরনো স্মৃতি মনে করে কষ্ট পেতে পারে। যাই হোক, প্রিয় ভাইয়ের কষ্টমাখা মুখ দেখতে পারবে না সে। এর চেয়ে আপর থেকেই না হয় মূল ঘটনা জেনে নেবে। আরেকটা কথা, সে জানতো সায়নের পাহাড় পছন্দ না বলে পাহাড় টাহাড়ে বেড়াতে আসে না সে। আসলে কি তাই, নাকি এর পেছনেও রয়েছে বিশেষ কোনো কারণ? থম মেরে বসে থেকে অবান্তর ভাবনায় ডুব দিল শীতল। তখন বাইরে থেকে নীরা এসে তাকে ফ্রেশ হয়ে রেডি হতে বলল। এরপর সে নিজের জিনিসপত্র গোছাতে লাগলো। শীতল এখনো বসে আছে দেখে নীরা পুনরায় জানালো তারা নাস্তা করে রিসোর্ট ছেড়ে চলে যাবে, তাই বসে না থেকে যেন দ্রুত রেডি হয়ে নেয়। এই কথা শুনে শীতল খুব অবাক হলো। মন খারাপের সুরে জিজ্ঞাসা করলো, আপু, আমরা না 5 দিনের ট্যুরে এসেছিলাম, এত তাড়াতাড়ি ফিরে যাবো? আরে না রে বোকা, আমরা এখন যাবো চাকমা পাড়ায়। আমাদের এক ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে আমরা যাচ্ছি। তবে তাকে বুঝতে দিইনি, হঠাৎ উপস্থিত হয়ে সারপ্রাইজ দেব। ও, কিন্তু তাই বলে ওনাদের না জেনে এত মানুষ যাওয়া ঠিক হবে? কই এত মানুষ? তুমি, আমি, শুদ্ধ, অর্ক, কামরান, হাসান আর স্যান্ডি যাব। বাকিরা তো সকাল সকাল সাজেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আমরা সারাদিন চাকমাপাড়া থেকে আজকে রাতেই সাজেকের পথে রওনা হব। যারা সাজেক গেল তারা রাগ করলো না? রাগ করবে কেন? আমরা গত রাতে ওদের জানিয়েছি এবং খুশি মনে তারা মত দিয়েছে। ঘটনা শুনে শীতল আর কিছু বললো না, একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। তবে মনটা ভীষণ খারাপ হলো এত তাড়াতাড়ি রিসোর্টটা ছেড়ে দেওয়ায়। তারপর তারা রিসোর্টে নাস্তা সেরে রওনা হলো সদরঘাটের দিকে। এখানে হলো আরেকটা নতুন অভিজ্ঞতা। যে গাড়ি ঠিক করলো সেই গাড়িটা ছাড়া আপাতত কোনো গাড়িই ছিল না। যে কটা ছিল একে একে প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে, আরেকটা নষ্ট হয়ে গেছে। এদিকে 4 জনের একটা দল এসে দাঁড়িয়েছে, কিন্তু গাড়ির খোঁজ নেই। অনেকক্ষণ কেটে গেল, গাড়ি না পেয়ে তারা রিকোয়েস্ট করলো তাদেরকে সঙ্গে নিতে এবং জানালো তারা ভাড়া শেয়ার করবে। শুধু গাড়িটা রিজার্ভ নিয়েছিল, তাই জানালো ভাড়া দিতে হবে না, শর্ত একটাই, ভদ্রতা বজায় রাখতে পারলে যেতে পারবে, নয়তো না। অকপটে বলা শুদ্ধর কথা শুনে তারা তাকালো শীতলের নীরার দিকে। তাদের বুঝতে বাকি নেই কেন সুদর্শন পুরুষটি এই কথা বলল।
আর গাড়ি নিয়ে বিধায় তারা রাজি হয়ে গেল। অগত্যা বসতে কষ্ট হলো, চেপে চুপে বসলো, কিন্তু সবার সিট হলো, শীতল সিট পেল না। সিট না পেয়ে বোকা বোকা চোখে তাকিয়ে বলল, আমি কোথায় বসবো? আমি কি যাব না? একথা শুনে কামরান এবার 32 পেটি দাঁত বের করে হেসে বলল, শুধু শীতলকে তোর কোলে বসতে দে, বাচ্চা মানুষ কতটুকুই বা ওর ওজন। শীতল, বোন আমার, শুদ্ধর কোলে ফটাফট বসে যাও দেখি। একথা শুনে শীতল হতভম্ব হয়ে তাকালো শুদ্ধর দিকে, তারপর বলল, শুদ্ধ ভাই, আমি কি সত্যিই বসবো? আপনি কি পারবেন আমার ভর সহ্য করতে? এই কথা বলে শীতল জবাবের আশায় তাকিয়ে রইল, কিন্তু শুদ্ধ জবাব তো দিলই না, বরং হ্যাঁচকে টানে তাকে কোলে বসিয়ে ড্রাইভারকে বলল, মামা গাড়ি জোরে টান দেন, রোদ চড়ে গেছে। আকস্মিক কাণ্ডে শীতল থম মেরে বসে রইল শুদ্ধর কোলে। ইস রে, কি লজ্জা কি লজ্জা! তোর অবস্থা দেখে সবাই মিটি মিটি হাসলো। পরিস্থিতি সামলাতে কামরান হঠাৎ তার হেরে গলা একটা গান ধরলো, অন্তর জলে শুধু ধিকি ধিকি, জল দিয়ে নিভে না হলো কি, এই আমি কইতেও পারি না, সইতেও পারি না, পাগলনি হয়ে তার পথ চেয়ে রই, শুধু পথ পানে চেয়ে রই। এই যে বিষম পিরিতি, পিরিতে পিরিতি সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, চাবি নিয়ে মন বন্ধ থাকে দূরে, উথাল পাথাল মন পথ চেয়ে রই, বিষম পিরিতি, পিরিতি পিরিতি সই, বন্ধ মনের তালা চাবি আছে কই। প্রথমে কামরান গাইতে শুরু করলো, পরপর বাকিরাও তার সঙ্গে গলা মেলালো। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হলো এবং অচেনা ছেলেগুলো মিশে গেল তাদের সাথে। শীতল শুদ্ধর কোলে বসে অবাক চোখে প্রকৃতি দেখলো, দেখলো কত ফুল, কত পাহাড়, পাখি, মোদ্দা কথা যাওয়ার সময়টুকু আনন্দের সাথে উপভোগ করলো সবাই। সদরঘাটে পৌঁছালে ছেলেগুলো হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল। জোর করে ভাড়া দিতে চাইলো, নিল না শুদ্ধরা। সদরঘাটে সারি সারি করে ছোট বড় কাঠের নৌকা বাঁধা, এক সাইডে রয়েছে ইঞ্জিন চালিত ট্রলার। তারা একটা মাঝারি আকারের ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে উঠে বসলো। কিছুক্ষণের মধ্যেই ট্রলারটা কাপ্তাই হ্রদের বুক চিরে এগোতে থাকলো। এটাও শীতলের কাছে নতুন অভিজ্ঞতা। সে শুদ্ধর পাশে বসে চোখ বোলাচ্ছে মুগ্ধ নয়নে। এখানে এসে অব্দি যা দেখছে তাতে যেন মুগ্ধ হচ্ছে। পৃথিবী যে এত সুন্দর, বেড়াতে না গেলে, না দেখলে বোঝা যায় না। ট্রলারে বসে এসে দেখতে পাচ্ছে ছোট বড় অনেক পাহাড়, সেই পাহাড়ের প্রতিবিম্ব ভাসছে লেকে স্বচ্ছ জলে। ট্রলার যত এগোচ্ছে দেখা মিলছে ছোট ছোট গ্রাম, রিসোর্ট, ঝোপঝাড়ে ভরা বন জঙ্গল। দেখা গেল সাদা বক, মাছরাঙা সহ অচেনা পাখি। তারা সবাই মিলে গোল হয়ে বসে গল্প করছে, হাসছে, মারামারি করছে। শীতল হঠাৎ খেয়াল করলো শুধু সকাল থেকে নিশ্চুপ, এখনো নির্লিপ্ত নয়নে তাকিয়েছে ঢেউহীন নৈশব্দ জলের দিকে। কেউ কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ না তো শুধু জবাব দিচ্ছে। সকালের পর থেকেই সে একরকম নিশ্চুপ দেখে শীতলের খুব মন খারাপ লাগলো। কামরান হঠাৎ অর্কর থাইয়ের ওপর বাড়ি মারে, চমকে থাকলো পাশে। ততক্ষণে অর্ক ও মাগো বলে থাই ডলতে ডলতে গালি দিয়ে উঠলো। গালি শুনেও কামরান থামলো না, বরং দাঁত বের করে বলল, বন্ধু এবার তুই একটা গান ধর না। বাল ধর না, এত জোরে কেউ মানে নাকি রে শালা? ইস, জ্বলে যাচ্ছে। ও মা, বেশি ব্যথা পেলে বন্ধু? না, সুরসুরি লাগলো। তাদের কাণ্ড দেখে নীরা ফিক করে হাসলো। তাকে হাসতে দেখে হাসান খ্যাক করে ধমকে উঠলো, এই খচ্চর, খবরদার হাসবি না, তোর হাসি দেখতে অসহ্য লাগছে। অসহ্য লাগলে জলে ডুবে মর। আমার মুখ, আমার দাঁত, আমার ইচ্ছে, আমার যা ইচ্ছে আমি তাই করবো। ওকে, এবার হেসেই দেখ, আমার হাত তোর গাল, আমার ইচ্ছে, আমার মন চাইলে এবার আমিও তোকে থাপড়াবো। আশ্চর্য, বেয়াদবের মতো করছিস কেন? শুদ্ধ সে তোর বিয়েটা করো চুটিয়ে প্রেম করছে, আর তুই আমার বিয়ে করা বউ হয়ে কোনো দূরে দূরে থাকবি? বোঝা আমারে। তোকে গত রাতে বললাম জোছরে বিলাস করতে যেতে, গেলি না। সকালে এত সোহাগায় শুরু বললাম চুমু দিতে, দিলি না। শাকচুন্নির ঘরে শাকচুন্নি, বিয়ে করার সময় কবুল বলতে কি কৃপণতা করেছিলাম? নাকি বইয়ের 16 আনা অধিকার বুঝে নিতে 3 বারে কবুল বলিয়ে নিয়েছিলি তো। এখন আমার হক মারছিস কেন? কুত্তা বাসা, ঢাকা চল না। তারপর তোর একদিন কি আমার যতদিন লাগে। হাতির বাচ্চা, দুম্বা, খবরদার আমাকে ধমকাবি না, নয়তো লেকের পানিতে চুপামো তোরে। আয় বাচারি আয়, দেখি কে কারে চুবায়। তাদের ঝগড়া দেখে কামরান নাক মুখ কুচকালো। সে সিঙ্গেল মানুষ, এসব ঝগড়া ছেটি ভালো লাগে না তার। তাই বেশ মোটি ভাব নিয়ে বলল, থামবি তোরা? এখানে একটা বাচ্চা মেয়ে আছে, ভুলে গেছিস? ইঁদুর বিড়ালে ঝগড়া দেখে সে কি শিখবে? হাসানের একবার শুধু শীতলের দিকে তাকিয়ে এক অপরের দিকে তাকালো, পরক্ষণে ফিক করে হেসে ফেললো। তাদেরকে হাসতে দেখে বোকা শীতল বলল, সমস্যা নেই ভাইয়া, ঝগড়া দেখে ঝগড়া করে শিখলেও আমরা ঝগড়া করি না, তাই না শুদ্ধ ভাই? একথা শুনে না চাইতো এক জায়গায় হেসে উঠলো সবাই। শুদ্ধ ঠোঁট কেমড়ে হাসলো। বিড়াল বলছে সে নাকি মাছের গন্ধ সহ্য করতে পারে না, অথচ আজ তো মাছ গিলে খেতে ওস্তাদ সে। শুদ্ধকে হাসতে দেখে শীতলের মনটা ভরে গেল। সে একটু গা ঘেঁষে বসে ফিসফিস করে বলল, কারো মুখের হাসি আমার অবুঝ মনের ফাঁসি, এভাবে হাসবেন না ব্রো, দিলে লাগে।
শুধু শুনল, তবে জবাব না দিলেও তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। এইভাবে হাসি ঠাট্টা করতে করতে খেয়াল করলো তারা চাকমা পাড়ায় এসে গেছে। দেখা যাচ্ছে বাঁশ কাঠ দিয়ে বানানো ঘর, কোথাও বা মাটি দিয়ে তৈরি দোতলা বাড়ি। ট্রলার থেকে নেমে পিকআপ ভ্যানে পৌঁছালো একটি পাড়ায়। তারপর সুধাংশু নামটা বলতেই একটা চিকন গলি দেখিয়ে দিল এক যুবক। গলি দিয়ে যেতে যেতে তাদেরকে দেখে অনেক মানুষই তাকিয়ে রইল। একদল চাকমা মেয়েরা তাদেরকে দেখে নিজেরা ফিসফিস করে একযোগে হেসে উঠল। ওদের হাসতে দেখে স্যান্ডি হঠাৎ নিজের চোখ মুখে হাত বুলি বলল হাসানকে, ভাই দেখ তো আমার মুখে কিছু লেগে আছে নাকি? না মানে সুন্দরী বালিকায় হাসছে কেন আমাদের দেখে? হাসান খ্যাক করে গালি দিতে গিয়ে সামনে সুধাংশুকে দেখে থেমে গেল। হাত উঁচিয়ে সুধাংশুকে জড়িয়ে ধরে তার আপাদমস্তক দেখলো। সুধাংশু হতবাক হয়ে বলল, এই আমি কি দেখছি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কেন রে, আমরা আসতে পারি না? অবশ্যই পালিস, একবার না 1000 বার আসবি। এখন আয় আয় দেখি ভেতরে আয়। একথা বলে সুধাংশু ওদের বাড়ির ভেতরে নিয়ে গেল। দোতলা মাটির বাড়ি, মাটির তৈরি সিঁড়ি। সিঁড়িতে উঠতে গেলে মনে হচ্ছে পুরো বাড়ি নড়ে উঠছে। শীতল আস্তে করে শুধুর কনিষ্ঠ আঙুল ধরে ওপর উঠলো। দোতলায় 3টি রুম। সুধাংশু তাদের বসিয়ে ছুটে বাইরে গেল। বেচারা সাদা লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি আর গলায় লাল গামছা ঝুলিয়েছে। মুখ জুড়ে কাঁচা হলুদ মাখানো। সম্ভবত হলুদ মাখিয়ে গোসল করানোর আয়োজন চলছিল। অর্ক, হাসান, কামরান চিৎ পটাং হয়ে শুয়ে পড়েছে। শীতল আশেপাশে থেকে বেতের মোড়া টেনে বসলো। নীরা জানালার সামনে দাঁড়িয়ে বাইরে দেখছে, আর শুদ্ধ রুমের মাঝখানে দাঁড়িয়ে কাউকে কল করার ট্রাই করছে। নেটওয়ার্ক নেই। তখন একদল মেয়ে কলকল করতে করতে হরেক রকমের নাস্তা নিয়ে রুমে প্রবেশ করলো। চাকমা ভাষায় বলে গেল, বাইরে সুধাংশুকে বিয়ের গোসল করানো হচ্ছে, তারা যেন নাস্তা করে। গোসল সেরে একটু পরে এসে চলে আসবে, এতে তারা যেন কিছু মনে না করে। একথা বলে তারা চলে গেল। স্যান্ডি হঠাৎ বলে বসলো, ভাই চাকমা মেয়েরা তো সুন্দর হয়, খোঁজ নিয়ে দেখ না সুধাংশুর বন্টন আছে নাকি। না মানে বন্ধুর বোনকে নিয়ে পালিয়ে না হয় নতুন ইতিহাস রচনা করতাম। জীবন তো একটাই, 2-1টা ইতিহাস রচনা করলে কি হয় বল? এতক্ষণে শুদ্ধ মুখ খুললো। দরজার দিকে একবার তাকিয়ে নিচু স্বরে বলল, আসতে বল, কেউ শুনে ফেললে চামড়া গুটিয়ে হাতে ধরিয়ে দেবে। এরা বহুত ডেঞ্জারাস। একদিনের জন্য এসে অহেতুক ঝামেলা সৃষ্টি করিস না। একথা শুনে তারা ধীর কণ্ঠে কথা বলল। বাড়িতে বানানো হরেক পদের শুকনো খাবার দিয়ে গেছে। কেউ কেউ খেলো। একটু পরে গোসল সেরে সুধাংশু মাথা মুছতে মুছতে এলো। কত কথা বললো, বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। বাড়িতে বিয়ে হচ্ছে, বরবাদে এখন ওরাই সবার কাছে স্পেশাল ব্যক্তি হয়ে উঠলো। অতপর বরযাত্রী হয়ে সুধাংশুর সাথে তারাও গেল কনের বাড়ি। নানান আয়োজনে বরণ হলো। এই মুহূর্তটুকু সে তো সবটা অবাক দৃষ্টিতে দেখে গেল। জীবনে কি ভেবেছিল এত সব দেখবে সে? তারা যাওয়ার পরপরই সুধাংশু গোপনে আরেকটা কাজ করেছে। তার শ্বশুরকে বিনয়ের সাথে জানিয়েছে তার কজন বন্ধু শহর থেকে এসেছে, তারাও বিয়েতে যাবে। তাদেরকে যেন বিশেষভাবে আপ্যায়ন করা হয়। তারা মুসলিম, শুকুরের মাংস তাদের জন্য হারাম, এবং মুসলিম ধর্মে যা হারাম সেসব যেন ভুলেও তাদের সামনে দেওয়া না হয়। নতুন জামার কথা শুনে শ্বশুর সেভাবে আয়োজন করেছে। যদিও এসব শুদ্ধরা জানে না, ওদের বসার জন্য নানান ফুল পাতা দিয়ে সাজিয়ে বসার জায়গা সাজিয়েছে। অর্ক, কামরান, স্যান্ডি চাকমা মেয়েদের সাথে মজা করলো, হাসলো। নীরা চোখ রাঙানিতে হাসান ভদ্র হয়ে পাশে বসে রইল। আর শুদ্ধ তো জন্মের পর থেকেই জেন্টলম্যান, তাকে দিয়ে এসব ছ্যাবলামি হয় না। বরং কেউ গদগদ হয়ে গায়ে পড়ে ইমপ্রেস করতে এলে সে মুখের উপর অকপটে বলে, আমার থেকে দূরত্ব বজায় রাখুন, এসব আমার পছন্দ নয়। বিয়ে বাড়িতে এসে এত কিছুর ভিড়ে শীতলের আগ্রহের জন্য শেষ নেই। সে এত কিছু মনে রাখতে ভাবলো ছবি তুলে রাখবে, আর শুদ্ধর ফোনে ছবি ভালো ওঠে, তাই শুদ্ধকে ফিস করে ডাক, শুদ্ধ ভাই আপনার ফোনটা একটু দেন তো, ছবি তুলে রাখি, বাড়ি গিয়ে সবাইকে দেখাবো। শুদ্ধ বিনা বাক্যে ফোনটা এগিয়ে দিলে শীতল লক খুললো। লক খুলতে চোখের সামনে ভেসে উঠলো শাড়ি পরা খোলা চুলের চমৎকার একটি মেয়ের ছবি। মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না যদিও। সে ছবিটা দেখে মিষ্টি করে হাসলো, কারণ এটা তারই ছবি। এই তো গত মাসে শাড়ি পরে জোরে জোরে করেছিল কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। স্বভাবস্বরূপ খ্যাচ করলেও তুলে দেয়নি, পরে সায়ান তুলে দিয়েছে। সেদিন রং ঢং করে অনেক ছবি তুলেছিল সে, শুদ্ধও ছাদে ছিল। সেবার এই ছবিটা কখন তুলেছে কে জানে, তবে ছবিটা দেখে বোঝার উপায় নেই যে এটা সে। নিজের ছবিটা প্রিয় পুরুষের ফোনে দেখে শীতলের মনে গহীনে একটা অবদ্ধ প্রেম টলমল করে উঠল। ইচ্ছে করলো শক্ত করে একবার জড়িয়ে ধরতে, কিন্তু বিশুদ্ধ পুরুষটা কেন জানি মুখ ভার করে আছে, খুব একটা কথা বলছে না। সে ঘুরে ঘুরে বড় করে ছবি তুললো, বাড়ির ছবি তুললো, অর্কদের নিয়ে সেলফি নিল। তারপর নিজেও শুদ্ধর সঙ্গে ছবি তুললে একটা ছবিতেও শুদ্ধ তাকালো না। তা দেখে শীতল মন খারাপ করে নিচে সরে বলল, সকালের পর থেকে কথা বলছেন না কেন? কি করেছি আমি? আমার কথা না বলাতে আপনার চঞ্চলতা কমেছে, নাকি না খেয়ে আছেন? কোনোটাই তো না। তাহলে বাঁকা বাঁকা কথা বলছেন কেন? ইচ্ছে করছে তাই?
আপনার ইচ্ছে আমাকে কষ্ট দিচ্ছে, তাহলে দূরে সরে থাকলেই হয়। একথা শুনে মুহূর্তের মধ্যেই শীতলের চোখে পানি জমে গেল। সেই পানি গাল গড়িয়ে পড়ার আগে সে দ্রুত মাথা নিচু করে নিল। এরপর ভেজা স্বরে বলল, ধ্রুবতারার কথা জানতে চাইবো না, তবুও রেগে থাকবেন না প্লিজ। আমি যদি জানতাম রেগে যাবেন তাহলে কি জিজ্ঞাসা করতাম? সকাল থেকে কতবার তাকালাম, কতবার সরি বললাম, তাও রেগে আছেন। আপনি তো জানেন আপনি কথা না বললে আমার ভালো লাগে না শুদ্ধ ভাই। আমি কারোর উপর রেগে নেই। তাহলে তাকাচ্ছেন না কেন আমার দিকে? তাকাবো কেন? রূপলাবণ্য কি বেড়েছে আমার? পেঁচিরা পেঁচিয়েই থাকবে, এটাই তো স্বাভাবিক। শুধুই ললনাদের ভিড়ে আমাকে আর ভালো লাগছে না, তাই তো? হয়তো। শীতল একটু শব্দও করলো না। সেখান থেকে উঠে গিয়ে সামনের পুকুরের পাড়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। কি এমন অপরাধ করেছে যে তার কথা বলতে হবে? একটু ভালো করে বললেই বা কি হয়? কৌতূহলী হয়ে জানতে চেয়েছে না হয়, তাই বলে এড়িয়ে চলতে হবে? সে কি জানে না তার এড়িয়ে চলে মানতে পারে না? ঝগড়া হোক আর যাই হোক, কথা না বললে বিষ পান করার কষ্ট হয় ওর। জেনে বুঝে তবুও কেন এমন করে? সামান্য ব্যাপারে এমন করলে তো ঠিক আছে, জীবনের কখনো কিচ্ছু জিজ্ঞাসা করবে না, কথাও বলবে না, থাকুক গে সুন্দরী ললনাদের নিয়ে। এসব ভাবতে ভাবতে সে কাঁদছিল আর হাত দিয়ে মুখ মুছছিল। মুহূর্তের মধ্যে কান্নার চেটে মুখ লাল বর্ণ ধারণ করেছে। আশপাশ দিয়ে যাওয়ার জন্য অনেকে আর চোখে তাকাচ্ছে। মানুষ তাকালে কি শান্তি মতো কান্না করা যায়? যায় না তো। তাই সে পুকুর পাড়ের ঘাসের উপর বসলো। তারপর কিছু একটা ভেবে হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে দেখলো নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক দেখে সে ফটাফট কল দেওয়া শারফাত চৌধুরীকে। তখন কেবল লাঞ্চ করতে বসেছিলেন শারফাত চৌধুরী। এমন সময় তার কল দেখে মুচকি হাসলেন। বাচ্চাটা বাড়িনি তো সকালে মনে হচ্ছিল বাড়ির প্রাণ নেই। উনি দ্রুত কল কেটে কল দিয়ে হাসি মুখে কিছু বলার আগে শীতল ভাঙা ভাঙা সুরে ডেকে উঠলো, বড় আব্বু। শীতলের কান্নারত কণ্ঠস্বর শুনে শারফাত চৌধুরী বুক ধক করে উঠলো। মুহূর্তে ওনার মুখের হাসি মিলিয়ে গেল। না চাইতেও মনে পড়লো পুরনো এক স্মৃতি। সেবার শায়ন পাহাড়ে গিয়েছিল। যাওয়ার 3 দিনের মাথায় সন্ধ্যা নাগাদ হঠাৎ কল করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছিল, বাবা বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি বোধহয় মরে যাচ্ছি বাবা, আমার বুক ভীষণ জ্বলে যাচ্ছে বাবা। শারফাত চৌধুরী সবসময় বলেন চৌধুরী নিবাস ওনার কাছে একটা বাগান। নিবাসের প্রত্যেকটা সন্তান সেই বাগানের জীবন্ত ফুল। বাড়ির সব কটা সন্তানকে উনি ভীষণ ভালোবাসেন। বলা বাহুল্য বুক দিয়ে যত্ন করে আগলে রাখেন, তবে সেসব মুখে কখনোই প্রকাশ করেন না। হঠাৎ সেদিন শায়নের মুখে এমন ধরনের কথায় হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি। সন্তানের মুখে এমন ধরনের কথা শুনে কোনোভাবে ঠিক থাকতে পারে? পারে না, উনিও পারছিলেন না। শায়নের কান্না শুনে ওনার মনে হচ্ছিল ধারালো ছুরি দিয়ে কেউ ওনার বুকটা ফালা ফালা করে দিচ্ছে। অবুঝ মনটা চাচ্ছিল কলিজার টুকরো সন্তানের কাছে উড়ে চলে যেতে। পরে পার্সোনালি জেট ভাড়া করে নিজে ছুটে গিয়েছিলেন রাঙামাটি। সেখানে গিয়ে হন্যে হয়ে খুঁজে পাচ্ছিলেন না শায়নকে। ভেবেছিলেন কিডন্যাপ বা ডাকাতির ঝামেলা, কিন্তু না। পরে খোঁজ পেয়ে দেখে ছেলেটা ভীষণ প্রিয় কিছু হারিয়ে বসে আছে। হারানোর ব্যথায় উন্মাদের মতো মাটি একটা ধরে চিৎকার করে যাচ্ছে। এই শায়নটা না ছোট থেকেই এমন। তাকে 10টা খেলনা দিলে তার মধ্যে একটা খেলনা বেছে নেবে, সেটা ভেঙে চুরি না যাওয়া অব্দি সে অন্য খেলনা নিতই না। তার যা পছন্দ সেটা যত্ন করে খুব আগলে রাখে। ভাগ্যক্রমে হারিয়ে গেলে সে কি ভীষণ কষ্ট পায়, কাঁদেও খুব। তবে শুদ্ধ আবার তেমন নয়, বরাবরই সে ধৈর্যশীল। প্রিয় কিছু হারালে একদম চুপচাপ শান্ত স্থির হয়ে যায়, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। একবার চোখের সামনে শীতল দৌড়ে নামতে গিয়ে পা হড়কে ছাদের সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। কপাল ফেটে রক্তারক্তি অবস্থা, চিৎকার করে কাঁদছিল শীতল। সবাই ধরাধরি করে হসপিটালে যাওয়ার প্রস্তুতি নেয়। হঠাৎ সিরাত খেয়াল করে শুদ্ধ কেমন করছে। বুক খামচে ধরে ফ্যাল করে তাকিয়েছে শীতলের দিকে। শক্তপোক্ত ছেলেটার হঠাৎ এই অবস্থা দেখে শীতলের কান্না বন্ধ হয়ে গেল। বাড়িতে ডাক্তার এসে শীতলের মাথা ব্যান্ডেজ করে দিল। শুদ্ধকে হসপিটালে নিতেই হলো। কারণ সেদিনের সামান্য ঘটনায় শুদ্ধ সহ্য করতে পারেনি। সে সাইলেন্ট হার্ট অ্যাটাক করেছিল। আর একথা উনি বাদে কেউ জানে না, এমনকি শুদ্ধও না। সবাই জানে বুক চাপা পড়ে একটু সমস্যা দেখা গিয়েছিল, মেডিসিন দিয়ে ঠিক হয়ে গেছে। আর এটা অনেক বহু পুরনো ঘটনা। আসলে ছেলে দুটোর কাছে তাদের পরিবার যেন কলেজের অংশ। সেই পরিবারের কারো ক্ষতি চোখের সামনে দেখে সহ্য করতে পারে না। না হলে কি বোনকে রক্তাক্ত হতে দেখে কেউ হার্ট অ্যাটাক করে? তাও কিনা শুদ্ধর মতন বুঝদার ছেলে। কিন্তু এখন শীতল কাছে কেন? ঘটনা কি তবে পুনরাবৃত্তি? উনি তড়ক করে চেয়েছে উঠে উতলা হয়ে বললেন, আম্মা কি হয়েছে মা? কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? শুদ্ধ কই? শুদ্ধ, শুদ্ধ ভাই। হ্যাঁ কই শুদ্ধ? কোথায় আছো তোমরা? ঠিক আছে তো মা? না বড় আব্বু, ঠিক নেই। কেন, কি হয়েছে? শুদ্ধ ভাই শুধু শুধু ধমকাচ্ছে, তাড়াতাড়ি কথা বলছে। আমি কিছুই করিনি, শুধু একটা কথা জিজ্ঞেস করেছি, তাতেই রেগে বোম। একথা শুনে শারফাত চৌধুরী নিঃশব্দে হাঁফ ছাড়লেন। পাজে দুটো ভয় পাইয়ে দিয়েছিল।
এখন উনি একে একে শীতলের সব নালিশ শুনলেন। মৃদু হাসলেন, বিচারকের আসনে বসে বিচার করলেন শুদ্ধকে বকবেন। এরপর অপরাধের শাস্তি হিসেবে শীতল যখন যেটাই চাইবে শুদ্ধকে সেসব কিনে দিতে হবে, হবেই হবে। পানিশমেন্ট খুব পছন্দ হলো শীতলের। এই জন্যই সে কল করেছে শেরাফাত চৌধুরীকে, কারণ বড় অপুর বিচার সবসময় বেস্ট হয়। তারপর মন মতো বিচার পেয়ে কল কাটতে পেটে রাক্ষসী ক্ষুধা অনুভব করলো। কিছু খাওয়া দরকার ভেবে ঘুরে দাঁড়াতেই দেখে তার পেছনে শুদ্ধ দাঁড়িয়েছে। তাকে দেখে ভয়ে দোপা পিছিয়ে যেতেই শুদ্ধ বলল,